চৈত্রের খরায় বসন্তের হাওয়া। নওশেন আদ্রিতা গল্পের তৃতীয় অংশ। আদ্রিতা রুম থেকে বেরিয়ে এসে হাঁপাতে থাকে। চোখের কোণায় স্পষ্ট পানি, কিন্তু কি জন্য সে জানে না। আদ্রিতা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে স্পষ্ট বাহিরের সম্পূর্ণ দৃশ্য দেখা যাচ্ছে। এই তো একটু দূরেই স্টেজ সাজানো হচ্ছে, যেখানে আজ রাতে সঙ্গীত হবে। আদ্রিতার হৃদয় কম্পিত হলো, চোখের সামনে ভেসে উঠল তার সই করা পেপারস। আদ্রিতা যখন সই করার পরে নীরের দিকে কাগজটি ছুঁড়ে মেরেছিল, তখনই দেখেছিল কাগজটি আর কিছুর না, বরং ম্যারেজ সার্টিফিকেটের একটা সই। আদ্রিতার অজান্তে করা সেদিনের একটা সই তার পাশে জুড়ে দিয়েছিল নীর নামক পুরুষটির নাম। আদ্রিতার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। সেদিন কেন এমনটা করেছিলেন আমি জানি না নীর রৌদ্র চৌধুরী, আর জানার রুচিটুকুও আমার মধ্যে অবশিষ্ট ছিল না। কিন্তু বিয়ে তো আপনি সজ্ঞানে করেছিলেন। না বলি কবুল, না থাকুক সাক্ষী, কিন্তু সে বিয়ে হয়েছিল। আপনি তো সে বিয়েটাকেও মর্যাদা দিলেন না। আপনি আর কতটা নিকৃষ্ট হতে পারেন আমার জানা নেই। আদ্রিতা চলে যেতেই আড়াল থেকে বেরিয়ে আসে কেউ, ঠোঁটে তার কুটিল হাসি। পান খাওয়া দাঁত এর সে বিচ্ছিরি হাসি দিয়ে আড়াল থেকে বেরিয়ে আসে। নিজের অকেজো পায়ের উপরে হাত ঘুরিয়ে বলে ওঠে, তোকে ধ্বংস করার এত সুন্দর এক হাতিয়ার পেয়ে যাব কল্পনাও করিনি নীর। কোথায় আমি ওই থার্ড ক্লাস মিথিলাকে হাত করতে চেয়েছিলাম, কিন্তু আসল গুটি তো আমার সামনে দাঁড়িয়েছিল। আমি টেরও পাইনি। কিন্তু এবার খেলা জমবে নীর, এবার মাফিয়া নীর চৌধুরী টের পাবে দুর্বলতা কাকে বলে। কিন্তু এখন না, আর একটু মজা বাড়ুক। এখন টান দিলে কলিজায় লাগবে না, আর একটু গভীরে যাওয়া লাগবে, আরো গভীরে। হা হা হা। নীর এক হাতে ফোন কানে ধরে আরেক হাত দিয়ে কফির কাপ নিয়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিচের সম্পূর্ণ সাজসজ্জার দিকে। হঠাৎ করেই চোখ আটকে গেল ফুল গলায় পেঁচিয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতার দিকে। এখন চোখে চশমা নেই। আদ্রিতার চুলগুলো পেন্সিল দিয়ে খোপা করে রেখেছে উঁচু করে। নীরের ভ্রু কুঁচকে গেল। সকালেই তো দেখেছিল মেয়েটাকে হিজাব পরা অবস্থাতে, তাহলে হিজাব রেখে চুল কেন খোলা থাকবে তার? নীরের চোখজোড়া কেমন রক্তিম হতে শুরু করলো। কাপ ধরে থাকা হাতের পেশিগুলো ফুলে ফুলে উঠে আছে। ওইদিকে ফোনের অপর পাশের ব্যক্তি অনবরত হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই নীরের। তার দৃষ্টি এখনো আদ্রিতার উপরেই আবদ্ধ। কিন্তু কেন? সে জানে না তার এই রাগের কারণ। সেও জানে না। এমন না যে সে খুব ধর্মপরায়ণ মানুষ, কিন্তু তবুও কেন যেন আজও সেটারও তার মনে আসলো না। তার আশেপাশে ঘোরা ওয়েস্টার্ন ড্রেস পরিহিত নারীদের দেখলেও তার রাগ ওঠে না। তাহলে শালীন পোশাকেও চুল খোলা অবস্থায় আদ্রিতাকে সহ্য হচ্ছে না কেন তার? এই প্রশ্নটাই যেন নীরের রাগ আরো বাড়িয়ে দিল। আকম্বিক আদ্রিতা উপরের দিকে তাকালো, সাথে সাথেই দূর ব্যালকনিতে দাঁড়িয়ে নীরের সাথে দৃষ্টি মিলতেই ভ্রু কুঁচকে ফেলল। আপন মনেই বিড়বিড় করে বলে উঠল, এই লোক নাকি বিলিনিয়ার কোটিপতি, তাহলে এত টাকা করে কি? সামান্য নিজের জন্য একটা শার্ট বা টি শার্ট কিনতে পারে না, সারাদিন এমন অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। মানছি বডি তার জোশ, তাই বলে এতটাও না। হতেক রোশনের ভাব নিতে আইছে পোলায়, যে না চেহারা নাম আবার পেয়ারা। হ্যাঁ। আদ্রিতা ভেংচি কেটে নিজের কাজে মন দিল। এদিকে নীর স্পষ্ট দেখতে পেল সে মুখ বাঁকানোর ভঙ্গি। নীর চোখ বড় বড় করে তাকালো সেদিকে। কি আজব, নীর চৌধুরীকে নাকি সামান্য একটা পিচ্চি মেয়ে ভেংচি কেটে দিল, আর নীর চৌধুরী শান্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা হজম করে নিল। ভাবা যায়? ভাই
আসিফের ডাকে ঘোর কাটে নীরের। আদ্রিতার থেকে চোখ সরিয়ে তাকায় আসিফের দিকে। বল। আশফিক ঘামছে, ভয়ে তার হাত কাঁপছে, বুকের ধুকপুকানি বেড়ে চলছে সময়ের সাথে সাথে। 5 ফুট 9.5 ইঞ্চি চওড়া দেহের অধিকারী আসিফ, যার রাগ দেখে গ্যাংস্টার পুলিশ মাস্তানরাও ভয় পায়, সে কাঁপছে নীরের সামনে। ব্যাপারটা নীরের ভালো লাগে না। কেন ভালো লাগে না সে জানে না, কিন্তু আসিফের এই অতিরিক্ত মাত্রায় শ্রদ্ধা আর ভালোবাসা তার ভালো লাগে। আসিফ উচ্চারণ করলে সক্ষম হয়। স্যার, আমি মেয়েটার খোঁজ পাইনি। আমাকে মাফ করে দিবেন ভাই। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও নাহিদ খানের মেয়ের কোনো হদিস নেই। এমনকি কোথাও তার একটা ছবি, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক ডিটেলস কিছু নেই। যেন কেউ আড়াল থেকেই নাহিদ খানের মেয়েকে প্রোটেক্ট করছে, একটা অদৃশ্য বলয়ে তাকে ঘিরে রেখেছে। আর নয়তো কি আসিফ, কমপ্লিট কর। সেদিন যখন আপনার কথা মতো বাগানবাড়িতে আগুন লাগানো হয়েছিল, তার কিছুক্ষণ পরেই নাকি মেয়েটাকে ওইখানে দেখে গিয়েছিল। আর তার পরের দিন থেকেই মেয়েটার কোনো খোঁজ কারো কাছে নেই। হয়তো সেদিন সে ওইখানেই। কথা শেষ করার আগেই নীর রক্তবর্ণ চোখে তাকালো আসিফের দিকে। আসিফের কলার ধরে সিলিংয়ের সাথে আটকে রাখে হিসফিসিয়ে বলে উঠল, আমি তাকে জীবিত চাই আসিফ। তাকে বাঁচতে হবে। আমার অপমান ঘৃণা সহ্য করতে হলেও তাকে বাঁচতে হবে। তার বাপের করা প্রতিটা কাজের হিসেব দিতে তাকে বাঁচতে হবে। তার নিজের গায়ের কালির ছিটা লাগানোর দোষের শাস্তি ভোগ করতে হলেও তাকে বাঁচতে হবে। বুঝতে পেরেছিস তুই? শেষের কথাটা উচ্চস্বরে বলে ওঠার কারণে নিজের অনেক মানুষই আঁতকে উঠে উপরের দিকে তাকায়। আদ্রিতার চোখও বড় বড় হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। মনে মনে বলে ওঠে, এরা নিজেদের মাঝেও লড়াই করে। আজা এরা সব মাফিয়া। হা। সন্ধ্যার পরে একে একে আমন্ত্রিত সকল গেস্ট এসে হাজির হতে শুরু করেছে। গেস্টদের লিস্ট সব বড় বড় মন্ত্রী, মিনিস্টার, পুলিশ, আর্মি, উচ্চপদস্থ কর্মকর্তা, বিজনেসম্যানরাই আমন্ত্রিত। বড় বড় মাফিয়া লিডার, গ্যাংস্টার কেউ বাদ যায়নি। যাবেই বা না কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে এবং মাফিয়া কিংয়ের বিয়ের অনুষ্ঠান। একমাত্র মেয়ের বিয়ে নিয়ে হাজারো শখ মিথিলার বাবার। আদ্রিতা সব কিছু তদারকি করছে। সারিতে একটু বিরক্ত লাগলেও সে বাধ্য, কারণ স্টাফ হলেও সব কিছুর একটা ডেকোরাম থাকে, আর তা মেনটেন করেই চলতে হয়। তাই না চাইতেও হালকা গর্জিয়াস শাড়ি পরেছে, সাথে মেহের জোর করে একটু সাজিয়ে দিয়েছে। এই দেখ ছেলেটা কি সুন্দর, তাই না? মেহেরের কথায় চোখ ছোট ছোট করে তাকায় আদ্রিতা। এই নিয়ে 10টার মতো ছেলে দেখেছে, আর প্রতিবার একই ডায়লগ দিয়েছে। অতিষ্ঠ হয়ে বলে ওঠে আদ্রিতা, আর কয়জনকে সুন্দর লাগবে তোর বলবি? মেহের ইনোসেন্ট ফেস করে বলে ওঠে, এই বড়লোক ছেলেগুলো এত সুন্দর, আমার কি দোষ বল? কপালে তো নাই, কপালে তো আছে সে চান্দু মান্দু, রফিক শফিক, তাই বলে কি একটু সৌন্দর্যের মজা নিব না? লে বোন, কিন্তু আমাকে কাজ করতে দে। এখান থেকে একটা কমপ্লেন দিলে আমাদের কি অবস্থা হবে ভেবে রাখিস? আরে ধুর, ভাবিস না তো, বস এমনিতেও তোরে কিছু বলবে না। আদ্রিতা গিফট বক্সগুলো তুলে হাঁটা ধরে, পেছনে তাকিয়ে রাগে ফুসফুস করে বলে ওঠে, হ, আমি তোর বউ লাগি যে। মেহের কিছু বলতে যাবে, তার আগেই শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে নিবে, তার আগেই বলিষ্ঠ এক হাত এসে আঁকড়ে ধরে আদ্রিতার হাত। আদ্রিতা আস্তে আস্তে চোখ খুলেই দেখে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই
জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।